আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লেকচার নাম্বার 22 আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব খারাসের নীতি, অ্যান্টি মার্কোনিকবের নিয়ম। গত ক্লাসে আলোচনা করেছিলাম মার্কোনিকবের নীতি, আজকে আলোচনা করব খারাসের নীতি। স্যার এটা কি খারাসের নীতিটা? অ্যাকচুয়ালি কি খারাসের নীতি হচ্ছে, ধরো তুমি একটা নীতি দিয়েছো, তোমার বন্ধু এসে সেই নীতিটা পরিবর্তন করে আরেকটা নিজের মতো করে বানিয়ে দিয়েছে, অর্থাৎ জিনিসটা লজিক্যালি দিয়েছে বাট সেটা এগেইনস্টে দিয়েছে। কার এগেইনস্টে দিয়েছে? তোমার এগেইনস্টে দিয়েছে। সেটাই হচ্ছে তোমার অ্যান্টি মার্কোনিকবের নিয়ম। অর্থাৎ মার্কোনিকবের যখন একটা নীতি দিয়েছে, তার বন্ধু এসে, তার বন্ধু না, আরেকজন এসে, পার্টিকুলার কোনো একটা মানুষ এসে তার বিপরীত একটা নিয়ম দিয়েছে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টি মার্কোনিকবের নিয়ম, হুইচ ইজ খারাসের নীতি। খারাস হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, তার একটা নীতি ছিল, সেটা মার্কোনিকবের বিপরীত ছিল। সো দেখে নিচ্ছি খারাসের নীতি। তবে তার আগে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল আগে ক্লিয়ার করা। ফ্রি রেডিক্যাল ক্লিয়ার না করলে তুমি কখনো খারাসের নীতি বুঝবে না। তো ফার্স্ট অফ অল, ফ্রি রেডিক্যাল কাকে বলে? ফ্রি রেডিক্যাল হচ্ছে একটি বিকারক অণুকে কি বললাম? একটি বিকারক অণুকে অথবা একটি বিকারক অণুর সমযোজী বন্ধন সূর্যালোক বা তাপের উপস্থিতিতে কি বললাম? সূর্যালোক বা তাপের উপস্থিতিতে সমভাঙ্গন করলে, এখানে একটা কথা, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সমভাঙ্গন করলে। কি ভাঙ্গন করলে? সমভাঙ্গন করলে কি বললাম আমি? দেখো, একটি বিকারক কোনো সমযোজী বন্ধন সূর্যালোক বা তাপের উপস্থিতিতে সমভাঙ্গন করলে যেই মূলক তৈরি হয়, আই রিপিট, যেই মূলক তৈরি হয় বা উৎপন্ন হয়, যে মূলক তৈরি হয় বা উৎপন্ন হয়, তাকেই বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল। অর্থাৎ ফ্রি রেডিক্যাল বাংলাটা হচ্ছে মুক্তমূলক। সো আমি কি বললাম? একটি বিকারক কোনো সমযোজী বন্ধন সূর্যালোক বা তাপের উপস্থিতিতে সমভাঙ্গন করলে, কার সমভাঙ্গন? ইলেকট্রনের সমভাঙ্গন। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল খেয়াল করে দেখো। আসলে এক্সাম্পল একটা না, অনেকগুলো এক্সাম্পল দিব। যেমন ধরো আমি বললাম ক্লোরিন আর ক্লোরিন, তাদের মধ্যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন কয়টা? দুইটা। সো এই শেয়ারকৃত ইলেকট্রন দুইটা ইলেকট্রন শেয়ার করতেছে। সো ক্লোরিন কি করলো? এখন সূর্যালোকের উপস্থিতিতে, সানলাইট, কি বললাম? সানলাইট, অথবা সূর্যালোক না থাকে এরকমও হতে পারে যে তাপ থাকতে পারে। তাপ কত? সেটা নির্দিষ্ট, সেটা হচ্ছে 380 কিলো জোল পার মোল। তো 380 কিলো জোল পার মোল সানলাইট থাকলে সেটা কি হবে? ক্লোরিনের এই দুটো ইলেকট্রন যদি শেয়ার করতো, সেই শেয়ারকৃত ইলেকট্রনটা সমভাঙ্গন হবে। অর্থাৎ একটা ইলেকট্রন সমভাঙ্গন হয়ে ক্লোরিনের কাছে যাবে, আরেকটা ইলেকট্রন সমভাঙ্গন হয়ে ক্লোরিনের কাছে যাবে। সো মিলে কি হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই ক্লোরিন এখানে একটা, এই ক্লোরিন এখানে একটা, এবং তারা সমযোজী বন্ধনটা সমভাঙ্গন হয়েছে কিরকম? এখানে একটা ইলেকট্রন চলে গেছে, এখানে একটা ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ সমভাঙ্গন হয়েছে। অর্থাৎ একটা ইলেকট্রন সমবন্টন হয়েছে, দুটো ইলেকট্রনের মধ্যে সমবন্টন হলে একটা ইলেকট্রন ক্লোরিন নিছে আর একটা ইলেকট্রন অপর ক্লোরিন নিছে। সো নিলে কি হয়েছে দেখো? ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ফ্রি রেডিক্যাল। এটাকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল ক্লোরিন। এটাকে বলা হচ্ছে কি? ফ্রি রেডিক্যাল ক্লোরিন। এগুলোকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল ক্লোরিন। আর রিপিট, এটাকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল ক্লোরিন। ঠিক সেম ভাবে তুমি আরেকটা এক্সাম্পল দেখো। ধরো আমি বললাম ব্রোমিনটা দেখো, ব্রোমিনের মধ্যে সেম ভাবে আরেকটা। সো তাদের মধ্যে কি হচ্ছে? সানলাইট ছিল, সানলাইট। এরপরে কত? 380 কিলো জোল পার মোল, 380 কিলো জোল পার মোল। ওকে, সো ব্রোমিন আলাদা হয়েছে কিরকম দেখো? ব্রোমিন। সো ব্রোমিন কিভাবে আলাদা হয়েছে খেয়াল করে দেখো। এই যে ব্রোমিন এখানে একটা, এই ব্রোমিন এখানে একটা। সো ব্রোমিন দুটো আলাদা হয়েছে কেমনে? সমভাঙ্গন হয়েছে। সো একটা ইলেকট্রন এদিকে গেল এবং আরেকটা ইলেকট্রন এদিকে গেল। সো ব্রোমিন সমযোজী বন্ধনটা সমভাঙ্গন হয়ে কি তৈরি হলো? ফ্রি রেডিক্যাল তৈরি হলো। সো এটাও ফ্রি রেডিক্যাল ব্রোমিন, এটাও ফ্রি রেডিক্যাল ব্রোমিন। ঠিক সেম ভাবে তুমি দেখো হাইড্রোজেন ব্রোমাইড, কি হবে? হাইড্রোজেন ব্রোমাইড। সো এখানে সেম ভাবে আরেকবার দেখো, সূর্যালোকের উপস্থিতিতে সানলাইট, এখানে নিচে কি থাকবে? ধরো 380 কিলো জোল পার মোল থাকতে পারে। দেখো এটা অথবা এটা, 380 কিলো জোল পার মোল, যে কোনো একটা থাকতে পারে। সো এটা হাইড্রোজেন এবং এটা ব্রোমিন, তাই না? ওকে, সো হাইড্রোজেন এবং ব্রোমিনের মধ্যে এখানে খেয়াল করে দেখো, এটা এবং এটা মিলে হয়ে গেছে, শেষ। ওকে, এখন যদি এরকম যদি হতো, সেটা হচ্ছে কি? ধর আমি হাইড্রোজেন, আমি ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইডটা দিলাম।
এখানে আমি কোনো সূর্যালোকের উপস্থিতি বা কোনো তাপ দিলাম না, আমি কি দিলাম, আমি এখন দিলাম কার্বন টেট্রাক্লোরাইড, নর্মাল একটা কার্বন টেট্রাক্লোরাইড, সেটা হচ্ছে নর্মাল একটা প্রভাবক। এখন দিলে কি হবে দেখো, এখন সমভাঙ্গন হবে না, অর্থাৎ হাইড্রোজেন এবং ব্রোমিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ব্রোমিনের বেশি। ব্রোমিন কি করবে, হাইড্রোজেন এবং ব্রোমিনের মধ্যে সমযোজী বন্ধনে শেয়ার কি ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে। তো নিজের দিকে আকর্ষণ করলে ব্রোমিন দুইটা ইলেকট্রন শেয়ার করে, যে শেয়ার করে যেটা ইলেকট্রন ছিল সেগুলো নিজের দিকে আকর্ষণ করে সে ইলেকট্রনের রাজত্ব করবে। আর হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। সো হাইড্রোজেন থেকে যখন ইলেকট্রন চলে গেছে, যার থেকে ইলেকট্রন চলে যাবে সে পজিটিভ, বলছিলাম না, যার থেকে ইলেকট্রন চলে যাবে সে পজিটিভ, আর যার কাছে ইলেকট্রন চলে আসছে সে নেগেটিভ। সো নেগেটিভ মানে হচ্ছে এরকম, অর্থাৎ এরকম, অর্থাৎ ব্রোমিন মাইনাস আর হাইড্রোজেন প্লাস। এই যে যখন সূর্যালোকের উপস্থিতি থাকে না তখন সেখানে সমভাঙ্গন হয় না, অর্থাৎ সেখানে হয় অসমভাঙ্গন হয়। অসমভাঙ্গন মানে হচ্ছে সেটা হ্যাটারোলাইসিস। সেটা কি হবে, হ্যাটারোলাইসিস। লাইসিস মানে হচ্ছে ভাঙ্গন, আর হ্যাটারো মানে হচ্ছে অসম। অসমভাঙ্গন কখন হবে, যখন তোমার সূর্যালোকের উপস্থিতি থাকবে না। আর সমভাঙ্গন কখন হবে, যখন সানলাইট এবং অথবা তাপ থাকবে। সো এখানে কি হয়েছে, হোমোলাইসিস। এই জায়গায় কি হয়েছে বলো, হোমোলাইসিস। এই জায়গায় কি হয়েছে, হোমোলাইসিস। এই জায়গায় কি হয়েছে, হোমোলাইসিস। আর এই জায়গায় কি হয়েছে, হ্যাটারোলাইসিস। আই রিপিট, এই জায়গায় কি হয়েছে, হোমোলাইসিস, আর এই জায়গায় কি হয়েছে, হ্যাটারোলাইসিস। হ্যাটারোলাইসিসের মাধ্যমে কি তৈরি হবে, ইলেকট্রোফাইল তৈরি হবে। এটাকে বলা হয় ইলেকট্রোফাইল, এটাকে বলা হয় ইলেকট্রোফাইল, এটাকে বলা হয় ইলেকট্রোফাইল। আর এটাকে বলা হয় নিউক্লিওফাইল, এটাকে বলা হয় কি, নিউক্লিওফাইল, এটাকে বলা হয় নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল কখন তৈরি হবে, মনে রাখবা, নিউক্লিওফাইল তখনই তৈরি হবে যেখানে অসমভাঙ্গন হবে। আর ফ্রি রেডিক্যাল কখন তৈরি হবে, যেখানে সমভাঙ্গন হবে। তো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সো ফ্রি রেডিক্যাল জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাবো খারাসের নীতিতে। সো লেটস গো। আমরা এখন চলে যাচ্ছি ফ্রি রেডিক্যালের পরে খারাসের নীতিতে। সো খারাসের নীতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরু করলাম খারাসের নীতি। খারাসের নীতিটা কি বলা আছে দেখো, খারাসের নীতিটা খুব ইম্পর্টেন্ট। মার্কোনিক নিয়মের ঠিক বিপরীত। মার্কোনিক নিয়মের কি হবে, ঠিক বিপরীত। তবে তার আগে খারাসের নীতিটা কিভাবে বুঝবো, যেমন মার্কোনিক নিয়ম বোঝার একটা উপায় ছিল। সো খারাসের নীতি আসলে কোন বিক্রিয়াতে খারাসের নীতি অ্যাপ্লাই হচ্ছে সেটা কিভাবে চিনবো, তাই না? খারাসের নীতি কিভাবে চিনবো? সো আমি লিখে দিচ্ছি খারাসের নীতিটা কিভাবে করবো, হাউ টু আইডেন্টিফাই। আমি লিখে দিচ্ছি দেখো, হাউ টু আইডেন্টিফাই, হাউ টু আইডেন্টিফাই খারাসের নীতি। হাউ টু আইডেন্টিফাই, তাই না? হাউ টু আইডেন্টিফাই। সো হাউ টু আইডেন্টিফাই মানে হচ্ছে কি, খারাসের নীতিটা আসলে চিনবো কেমনে। সো খেয়াল করে দেখো, খারাসের নীতি চেনার উপায়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল একটা অপ্রতিসম অ্যালকিন থাকবে। অপ্রতিসম অ্যালকিন মানে বুঝি আমরা, অপ্রতিসম অ্যালকিন মানে কি, অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে ডাবল বন্ডওয়ালা, ডাবল বন্ডযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকবে। ডাবল বন্ডযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকলে তাকে বলা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। সো অপ্রতিসম অ্যালকিন ক্লিয়ার। সো অপ্রতিসম অ্যালকিন থাকা বাধ্যতামূলক, অপ্রতিসম অ্যালকিন থাকা ফরজ। এক, দুই নম্বর পয়েন্টটা দেখো, অপ্রতিসম অ্যালকিন থাকা বাধ্যতামূলক। এরপরে অপ্রতিসম অ্যালকিনের পরে থাকবে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক থাকা বাধ্যতামূলক, অর্থাৎ ফরজ। অপ্রতিসম বিকারক কি বললাম, অপ্রতিসম বিকারক কি বললাম, অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক বলতে কারা কারা থাকবে, শুধুমাত্র একটা কথা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপ্রতিসম বিকারক শুধুমাত্র কারা থাকবে, শুধুমাত্র HBr, শুধুমাত্র HBr থাকতে পারবে। শুধুমাত্র কি থাকতে পারবে, HBr থাকতে পারবে। আই রিপিট, শুধুমাত্র HBr থাকতে পারবে। আই রিপিট, শুধুমাত্র HBr থাকতে পারবে, শুধুমাত্র HBr থাকতে পারবে। তিন নম্বর পয়েন্টে যেটা থাকবে সেটা হচ্ছে, একটু এটা দেখার জন্য হয়তো অনেক প্রস্তুত নাও থাকতে পারো। 3 নম্বর পয়েন্ট থাকবে সেটা হচ্ছে জৈব পারঅক্সাইড, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড বলতে পারো, অথবা জৈব পারঅক্সাইড। জৈব পারঅক্সাইড হচ্ছে এটা, অর্থাৎ এই তিনটা জিনিস যদি থাকে তবে বলতে পারবা সেখানে খারাসের নীতি অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ একটা বিক্রিয়া খারাসের নীতি অ্যাপ্লাই হচ্ছে মানে নাকি মার্কোনিক নীতি অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পারতেছে না। তাহলে এই তিনটা জিনিস থাকলে বুঝে নিতে হবে খারাসের নীতি, এই তিনটা জিনিসের বাইরে থাকলে বুঝে নিতে হবে মার্কোনিক নীতি। তো খেয়াল করে দেখো, অপ্রতিসম অ্যালকিন কাকে বলে, ডাবল বন্ডযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকলে। আর অপ্রতিসম বিকারক কাকে বলে, অপ্রতিসম বিকারক মানে হচ্ছে পরমাণুর উভয় পাশে, অর্থাৎ বন্ধনের উভয় পাশে পরমাণুর আকার ভিন্ন থাকলে সেটা হচ্ছে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারকের মধ্যে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে শুধুমাত্র HBr থাকতে পারবে। যদি HCl থাকে খারাসের নীতি হবে না, HI থাকলে খারাসের নীতি হবে না, HCl থাকলে খারাসের নীতি হবে না, HI থাকলে খারাসের নীতি হবে না, শুধুমাত্র HBr থাকলে খারাসের নীতি হবে। ওকে, বুঝা গেছে? সো ভেরি গুড। এখন তাহলে যারা এখনো বুঝো নাই, যারা এখনো বুঝতে পারতেছো না, তাদের একটা কথা বলি, CH3CH ডাবল বন্ড CH2, ওকে, প্লাস HBr দিছি। ওকে, HBr দেওয়ার পরে উপরে কি থাকবে, উপরে থাকবে জৈব পারঅক্সাইড, অর্থাৎ RRR অথবা H2O2। আমি ধরে নিলাম RRR আছে। এখন খারাসের নীতি হচ্ছে মার্কোনিক নিয়মের উল্টা। মার্কোনিক নিয়ম কি ছিল, তেলের মাথায় তেল দেওয়া। কি দেওয়া, তেলের মাথায় তেল দেওয়া। যেখানে তেল বেশি ছিল সেখানে আবার তেল দাও, অর্থাৎ যেখানে তেল বেশি ছিল সেখানে আবার তেল দাও, অর্থাৎ যেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড করো। বাট খারাসের নীতি হচ্ছে তার উল্টা, গরিবের মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন নাই সেখানে হাইড্রোজেন দাও, যেখানে হাইড্রোজেন নাই সেখানে হাইড্রোজেন দাও, যেখানে হাইড্রোজেন নাই সেখানে হাইড্রোজেন দাও। তাহলে মিলে কি হয়েছে, CH2Br।
এটা গেলে একটা প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট বের হবে, সেটা মার্কোনিকবির নীতি ফলো করবে। তবে একটা কথা আছে, কি কথা আছে? একটা কথা আছে, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এটার পরিমাণ হবে 99.1% আর এটার পরিমাণ হবে 0.9%। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন মার্কোনিকবির নীতি অ্যান্ড খারাসের নীতি। খারাসের নীতি হচ্ছে গরিবের মাথায় তেল দেওয়া, মার্কোনিকবির নীতি হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া, অর্থাৎ ধনীদের মাথায় তেল দেওয়া। বলতে পারো যার কাছে আছে তাকে তেল দাও। আর খারাসের নীতি হচ্ছে যার কাছে তেল নাই তাকে তেল দাও, অর্থাৎ যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন দাও, এবং সেটার প্রোডাক্ট বেশি। সো খারাসের নীতিটা যদি আমি যদি লিখতে চাই, নীতিটা যদি আমি একটু বড় করে সুন্দর করে যদি খারাসের নীতিটা যদি লিখতে চাই, কিভাবে লিখবো দেখো, আমি নীতিটা লিখবো এরকম যে জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইড, জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে, জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে, অপ্রতিসম, এটা একটা অপ্রতিসম অসম্পৃক্ত কেন, ডাবল বন্ড আছে, অপ্রতিসম কেন, কারণ ডাবল বন্ড হলে কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন। সো অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের, দেখো এখানে কিন্তু আমি অপ্রতিসম বিকারক বলতে পারবো না, এখানে আমি বলবো অপ্রতিসম, কারণ অপ্রতিসম বিকারকটা কিন্তু ফিক্স। তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়ায়, কেন? কারণ খারাসের নীতি শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড থাকবে, এর অপর বিকারক থাকলে, হাইড্রোজেন ক্লোরাইড থাকলে খারাসের নীতি অ্যাপ্লিকেবল না, অর্থাৎ ফলো করবে না। সো অসম্পৃক্ত জৈব যৌগের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়ায় কি হবে? সংযোজন বিক্রিয়ায়, আবার বলছি সংযোজন বিক্রিয়ায় কি হবে? সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ, বিকারক কোনটা? এটা হাইড্রোজেন ব্রোমাইডের বিকারক, অর্থাৎ অপ্রতিসম বিকারক আর কি। এই বিকারক অণুর ঋণাত্মক অংশ, এখানে একটা জিনিস চেঞ্জ আসবে, সেটা হচ্ছে কি, বিকারক ঋণাত্মক অংশ বেশি সংখ্যক, আগে ছিল কম সংখ্যক মার্কোনিকবির নিয়মের ক্ষেত্রে, এখানে হবে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু, বেশি সংখ্যক হাইড্রোজেন, আবার বলছি বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণু, বিকারক ঋণাত্মক অংশ বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। বিকারক ঋণাত্মক অংশ বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। কথাটা একটু মিলাই দেখো তো স্যাররা, কত একটু মিলে দেখেন। দেখো জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ, একটা হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়া মানে প্লাস থাকবে, অর্থাৎ এডিশন হবে। ঋণাত্মক অংশ কোনটা? বিকারক ঋণাত্মক অংশ হচ্ছে ব্রোমিন মাইনাস। সো ব্রোমিন মাইনাসটা বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট কার্বন পরমাণু কোনটা? এটা। সো বেশি সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বন পরমাণু কোনটা? এটাতে যুক্ত হয়েছে। সো যুক্ত হয়ে তারা কি গঠন করবে? 2 ব্রোমো প্রপেন, আরটা হচ্ছে কি 1 ব্রোমো, সরি 2 ব্রোমো না, এটা 1 ব্রোমো প্রপেন, আরটা হচ্ছে 2 ব্রোমো প্রপেন উৎপন্ন করবে। সো এটাই হচ্ছে আমাদের খারাসের নীতি, এটাই হচ্ছে কার নীতি? খারাসের নীতি, অর্থাৎ অ্যান্টি মার্কোনিকবির নিয়ম। আশা করি ক্লিয়ার, ভেরি গুড। এখন আমি খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যেগুলো তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। সো আশা করি ক্লিয়ার। জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সংযোজন বিক্রিয়ায় বিকারক ঋণাত্মক অংশ সাধারণত বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। সো আশা করি ক্লিয়ার। সো যারা মনে করতেছে স্যার মুখস্থ করতে হবে, আসলে মুখস্থ করার দরকার নেই। কেন? দেখো মুখস্থ ছাড়া আমি তোমাকে বিক্রিয়াটা বোঝাচ্ছি। অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ, ওকে। অপ্রতিসম চিনি, অপ্রতিসম কখন বলে? অপ্রতিসম কাকে বলে? ডাবল বন্ডওয়ালা কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন হলে সেটাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। সো অপ্রতিসম অসম্পৃক্ত কাকে বলে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড সংযুক্ত আমার হাইড্রোকার্বনকে অসম্পৃক্ত বলে। সো অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়ায় বিকারক কোন ঋণাত্মক অংশ কোনটা? ব্রোমিন মাইনাস। ঋণাত্মক অংশটা সাধারণত বেশি সংখ্যক হাইড্রোজেন, সাধারণত বলবো না, তবে বেশি সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বন পরমাণুতে যুক্ত হয়। শেষ। অর্থাৎ এটা ঘুরে ফিরে
উল্টাটাই বলছে। কার উল্টা? মার্কনিক বিনিময়ের উল্টা। ওকে, সো এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিব। আচ্ছা, এটা মুছে দিব না এখন। কেন মুছে দিব না? কারণ একটু পর আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, কিছু ফ্যাক্টস আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টস, খুবই ইম্পর্টেন্ট আমি ফ্যাক্টস আলোচনা করতে যাচ্ছি। মনোযোগ দিয়ে খুবই ভালোভাবে শুনবা। ওকে, শুরু করি। দেখো, 1 নাম্বার, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr। আমি এখানে দিলাম কার্বন টেট্রাক্লোরাইড। এরপর আমি আবার দিলাম 2 নাম্বার, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HCl। আমি এখানে দিলাম কার্বন টেট্রাক্লোরাইড। আবার আমি দিলাম 3 নাম্বার, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস আমি দিলাম এখানে HI। আমি এখানে আবার দিলাম কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, এরপর আমি আবার দিলাম, কোনটা কোন নীতি ফলো করবে একটু দেখাবা। CH3 CH ডাবল বন্ড, বুদ্ধিমান ছেলেমেয়েরা কিন্তু বলে ফেলতেছে যে কোনটা কোন নীতি ফলো করবে, মানে কোনটা কোন বিক্রিয়া কোন নীতি ফলো করবে। খেয়াল করে দেখো, আমি এখানে দিলাম HBr, আমি এখানে দিলাম জৈব পারক্সাইড। আচ্ছা, এবার আমি আবার দিলাম 5 নাম্বার, CH3 CH ডাবল বন্ড CH2, আমি এই জায়গায় দিলাম HCl, আমি এই জায়গায় দিলাম জৈব পারক্সাইড। এই জায়গায় আমি কি দিলাম? জৈব পারক্সাইড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা কি নীতি ফলো করবে, মানে এটা কোন নীতি ফলো করবে প্রথম বিক্রিয়াটা। দেখো, HBr কার্বন টেট্রাক্লোরাইড, জৈব পারক্সাইড তো নাই, কার্বন টেট্রাক্লোরাইড আছে, HBr আছে, 100% মার্কনিক বেন নীতি। মার্কনিক বেন নিয়ম ফলো করবে। এটা কোন নিয়ম ফলো করবে? এটা 100%, কারণ HCl আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে। দেখো, হাইড্রোজেন পারক্সাইড, জৈব পারক্সাইড এবং HBr থাকলে তখনই হবে খারাসের নীতি। সো বাকিটা কি হবে? মার্কনিক বেন। কোন নীতি ফলো করবে? মার্কনিক বেন নিয়ম। ঠিক সেম ভাবে এটা কোন নীতি ফলো করবে? মার্কনিক বেন নিয়ম। কোন নীতি ফলো করবে? মার্কনিক বেন নিয়ম। এটা কোন নীতি ফলো করবে? হাইড্রোজেন ব্রোমাইড আর জৈব পারক্সাইড আছে, এটা ফলো করবে খারাসের নিয়ম। কোন নিয়ম ফলো করবে? খারাসের নিয়ম। এটা কোন নিয়ম ফলো করবে? HCl এবং জৈব পারক্সাইড আছে। মনে রাখবা, শুধুমাত্র HBr থাকবে তখনই হচ্ছে খারাসের নীতি। সো এখানে HBr নাই, বাট জৈব পারক্সাইড আছে, সমস্যা নাই, এটা মার্কনিক বেন নীতি ফলো করবে। 100% স্টুডেন্ট, আমি মনে হয় আমি 100 জনকে যদি আস্ক করি, মনে হয় 100 জনই বলবে ভাইয়া এটা খারাসের নীতি। না, এটা মার্কনিক বেন নীতি। কারণ মার্কনিক বেন নীতির একটা শর্ত হচ্ছে শুধুমাত্র কার নীতি ফলো করতে হবে বলো? মার্কনিক বেন নিয়মটা, খারাসের নীতিটা শুধুমাত্র জৈব HBr থাকতে হবে। আর মার্কনিক বেন নিয়ম HBr ছাড়া বা HBr থাকলেও সমস্যা নাই, HBr আছে, HBr এর সাথে জৈব পারক্সাইড থাকলে সেটা খারাসের নীতি। বাট মার্কনিক বেন নিয়ম HCl এর সাথে জৈব পারক্সাইড আছে, অথবা HBr এর সাথে কার্বন টেট্রাক্লোরাইড বা HCl এর সাথে কার্বন টেট্রাক্লোরাইড, যেভাবে থাকুক না কেন মার্কনিক বেন নিয়ম ফলো করবে। বাট খারাসের নীতিতে এক্সেপশনাল কখন হবে? এক্সেপশনাল হচ্ছে কেন? কারণ শুধুমাত্র HBr থাকতে হবে। সো এই জিনিসটা আশা করি বোঝানো তোমাদেরকে পারছি। সো ঠিক একইভাবে তুমি বাকি সবগুলো পারবা। সো তেলের মাথায় তেল দেওয়া করে দাও। কিভাবে করবা স্যার? কিভাবে করবো? CH3 CH, তেলের মাথায় তেল দেওয়া, সো এখানে মিলে CH3 হবে, আর ওই জায়গায় কি হবে? ব্রোমিন। এরপর আবার এটা কত? এটা পরিমাণ কত? 90%, আর বাকিটা কি হবে? 10%। আশা করি এটা দেখা যাচ্ছে সবাই, দেখি। ওকে, হ্যাঁ, ব্রোমিনের 10% দেখা যাচ্ছে না, সো 10% আমি একটা কাজ করে আমি এই জায়গায় লিখি। ওকে, ঠিক সেমভাবে মার্কনিক বেন নিয়ম এটা ফলো হচ্ছে। সব ঘুরে ফিরে লিখে ফেলো সবাই। CH3, এখানে HCl যুক্ত আছে, তাহলে CH3, এই জায়গায় Cl হবে। ওকে, সো এটাও 90%। ওকে, বাকিটা কি হবে দেখো? CH3, সো এটা 10%। এরপর এটা মার্কনিক বেন নিয়ম নীতি ফলো হচ্ছে, তাহলে খেয়াল করো CH3, বাট এখানে আয়োডিন আছে, তেলের মাথায় তেল দাও।
কত 90%। মিলে কি হচ্ছে দেখো CH3 মিলে কি হচ্ছে দেখো, এটা 90%, এটা কত পার্সেন্ট? 10%। এখন এটা কত খারাসের নীতি, খারাসের নীতি যদি ফলো করে তাহলে উল্টা হয়ে যাচ্ছে, CH3 CH2 CH2 হাইড্রোজেন, হাইড্রোজেন না সরি এটা ব্রোমিন, ব্রোমিন না, এখানে আয়োডিন ছিল, এখানে আয়োডিন, ক্লোরিন ছিল ক্লোরিন, এটা ব্রোমিন হবে। সো ব্রোমিন, সো ব্রোমিনের ক্ষেত্রে কত হবে? 99.1%। বাকিটা কি হবে? CH3 CH3 আর এখানে হবে ব্রোমিন, আর এটা পরিমাণ কত হবে? 0.9%। আশা করি বুঝতে পারছি। এবার মার্কনিক বিন্যাম দেখো, CH3 CH, মার্কনিক বিন্যাম তেলের মাথায় তেল দাও, সো তেলের মাথায় তেল দিচ্ছ, এখানে হাইড্রোজেন দাও, সরি হাইড্রোজেন, এখানে ব্রোমিন, কারণ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, সরি ব্রোমিন না ক্লোরিন হবে, এই জায়গাটা একটু ভুল করে ফেলতেছি, এখানে ব্রোমিন ছিল ব্রোমিন বসাচ্ছে, ক্লোরিন হবে, ওকে ক্লোরিন বসাচ্ছি। আচ্ছা এবারে জায়গায় কি হচ্ছে দেখো CH3, এবার আবার দেখো CH3 CH CH2Cl, সো এটার পরিমাণ কত হবে বলো? এটা পরিমাণ হবে 90%। মার্কনিক নিয়ম না 90%, এটার পরিমাণ কত হবে? 10%। আশা করি ক্লিয়ার, আশা করি আমি বুঝাতে পারছি সবাইকে, বুঝানো শেষ? ভেরি গুড। সো আবার আরেকবার দেখো CH3 CHBr CH3 কেন হয়েছে? কারণ মার্কনিক নিয়ম। ব্রোমিন কেন হয়েছে? কারণ ব্রোমিন বসে CH3 CH2 CH2Br। কার্বন ডাইঅক্সাইডে Cl কেন দিছি? কারণ বললাম না মার্কনিক নিয়ম, তেলের মধ্যে তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, সব কিছু ক্লিয়ার। মার্কনিক নিয়ম কেন? কারণ কার্বন ডাইঅক্সাইডে হাইড্রোজেন আয়োড আছে। খারাসের নিয়ম কেন? কারণ জৈব পারক্সাইড হাইড্রোজেন Br আছে। 99.1 তেলের মাথায় তেল না গরিবের মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন দাও, সেটা পরিমাণটা বেশি হবে 99.1 0.9%। আর এটা দেখো HCl, এখানে ক্লোরিন যুক্ত হয়েছে ক্লোরিন, আর এই জায়গায় হাইড্রোজেন যুক্ত হয়েছে CH3, শেষ 90% 10% শেষ। সো ইম্পর্টেন্ট ফ্যাক্ট শেষ। এখন চলে আসি মেকানিজমে। মেকানিজমটা খুবই ইম্পর্টেন্ট, আসো মেকানিজমটা পড়ি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং। মোটে বোর্ড ফিল করাবো না সবাইকে, মেকানিজমটা ভালোভাবে বুঝে ছাড়বো। মেকানিজম বোঝার জন্য ফার্স্ট আমাদেরকে আগে পুরো বিক্রিয়াটা আগে লিখতে হবে, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr। এখন খেয়াল করে দেখো, এই জায়গায় খেয়াল করে দেখো, এই জায়গায় কি থাকবে? জৈব পারক্সাইড দেওয়া থাকবে, অর্থাৎ R ডাবল R। আর এই জায়গায় কি হচ্ছে দেখো CH, তার আগে আমি এটা একটু মুছে দিই, এটা কোনো আমাদের দরকারই নেই। CH3 CH2 CH2, এটা 2 ছিল না? 2 ব্রোমিন হবে তাই না ভাইয়া? আচ্ছা এটা পরিমাণ কত হবে বলো? 80%। এটা পরিমাণ কত হবে? 80% না? আচ্ছা ভেরি গুড স্যার, আপনার সাথে সাথে 80% বলছি। আচ্ছা এবার আরেকটা পরিমাণ কত হবে? 0.9%। সো দেখো CH3 CH CH3 0.9%, 0.99.1% 0.9%। প্রশ্ন হচ্ছে যে কেমনে হলো, প্রশ্ন হচ্ছে কেমনে হলো। সো দেখো শুরু করে স্টেপ নাম্বার 1 দিয়ে। আচ্ছা তার আগে ফ্রি রেডিক্যাল পড়াইছি না? এখন ফ্রি রেডিক্যালটা অ্যাকচুয়ালি এখানে কাজে লাগবে। ফ্রি রেডিক্যাল মানে কি খেয়াল করে দেখো, পুরো জিনিসটা কিন্তু সানলাইট, অর্থাৎ সানলাইটের উপস্থিতিতে হচ্ছে। সানলাইট মানে কি? সূর্যলোক, সূর্যলোক মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল, অর্থাৎ জিনিসটা ফ্রি রেডিক্যাল হবে, জিনিসটা ফ্রি রেডিক্যাল হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড মানে কি? জৈব পারক্সাইড মানে কি? হোয়াট ইজ জৈব পারক্সাইড? হোয়াট ইজ পারক্সাইড? দেখো খেয়াল করে দেখো, নরমালি আমরা যখন পারক্সাইড বলি, আমরা যখন পারঅক্সাইড বলি, পারঅক্সাইড মানে হচ্ছে যে অক্সিজেনের জারণ সংখ্যা, কি বললাম? যে অক্সিজেনের জারণ সংখ্যা -1, মনে থাকবে, যে অক্সিজেনের জারণ সংখ্যা -1 সেটাকে বলা হয় পারঅক্সাইড। এই অক্সিজেনের জারণ সংখ্যা বলতে জানো মাইনাস, কেন জানো? আর মানে কি? মিথাইল মূলক। আর মানে কি? মিথাইল মূলক। এই আর মানে কি? হ্যাঁ আমরা জানি আর মানে তো অ্যালকাইল মূলক, আর মানে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক মানে মিথাইল মূলক, তাই না? সো অক্সিজেন এবং কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি, সো অক্সিজেন -1। এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? সো অক্সিজেন -1। অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? আরে সমানিত। সো এটার জারণ সংখ্যা -1, এটার জারণ সংখ্যা -1, সো এটা পারঅক্সাইড। আমি সব কিছু ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি তোমাকে বোঝাচ্ছি, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, একটা জিনিসও মুখস্থ পড়াচ্ছি না। সো পারঅক্সাইডের জারণ সংখ্যা কত? -1, সেটাকে বলা হচ্ছে জৈব পারঅক্সাইড।
জৈব পারক্সাইড। সো এখন আমি কি করব, আমি জাস্ট CH3 বসাবো না, আমি জাস্ট আর বসাবো। আমি কি বসাবো, আর বসাবো। দেখো আর বসাচ্ছি, আর ও, এরপর ও, এরপর আর, আর ও ও বসাইছি। আচ্ছা, জৈব পারক্সাইড। এখন এই জৈব পারক্সাইডের একটা ধর্ম, সেটা হচ্ছে কি, তারা সানলাইটের উপস্থিতিতে হচ্ছে, মানে সূর্যলোক। তারা কিসের উপস্থিতিতে হচ্ছে বলো, সানলাইট। সানলাইট মানে কি, সানলাইট মানে হচ্ছে সূর্যলোক, অর্থাৎ সূর্যলোকের উপস্থিতিতে হলে তারা কি হয়, তাদের মধ্যে ফ্রি রেডিক্যাল ঘটে। কিরকম দেখো, অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি সমান থাকার কারণে এই অক্সিজেনের ইলেকট্রন টানবে না, এই অক্সিজেন ইলেকট্রন টানবে না, অর্থাৎ তাদের মধ্যে কোনো টানাটানি নাই। অর্থাৎ আমার আর তোমার ইলেকট্রোনেগেটিভিটির মান সমান, আমিও ইলেকট্রন টানতেছি না, তুমি ইলেকট্রন টানতেছো না, অর্থাৎ আমাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন কাজ করতেছে না। অ্যাট্রাকশন বলতে ইলেকট্রনের প্রতি কোনো অ্যাট্রাকশনই নাই, কারণ আমাদের ইলেকট্রোনেগেটিভিটি সমান, অর্থাৎ কেউ কারোর প্রতি ইলেকট্রন টানাটানি বা খেচাখেচি করতেছে না, অর্থাৎ আকর্ষণ নাই বলেই এটা এই ইলেকট্রন, এই পরপর ইলেকট্রন, অর্থাৎ এই মধ্যবর্তী ইলেকট্রন কোনো আকর্ষণ করতেছে না, অর্থাৎ দুইটা পরমাণু তাদের মধ্যবর্তী ইলেকট্রনগুলোকে কোনো আকর্ষণ করতেছে না। তো সেই ক্ষেত্রে এখানে সমবন্টন হবে কেন, কারণ এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। কিভাবে দেখো, এই যে সমবন্টন, যেহেতু কোনো আকর্ষণ নেই, সো একটা ইলেকট্রন এখানে এবং আরেকটা ইলেকট্রন এখানে, সো তারা আলাদা হয়ে গেছে। আলাদা হলে কি হবে, আর ও এবং আর ও, এই আর ও যে তৈরি হলো, তার উপরে একটা সিঙ্গেল ইলেকট্রন, তার উপরে একটা সিঙ্গেল ইলেকট্রন থেকে গেছে, এটাকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল, তাই না? আচ্ছা, এখানে আরেকটা স্টেপ হবে, সেটা হচ্ছে দেখো, এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হলো, তারা কিন্তু স্টেবল না। ধরো আমি সিঙ্গেল মানুষ, আমি কি স্টেবল নাকি আনস্টেবল? যারা সিঙ্গেল থাকে, যাদের কোনো লাইফ পার্টনার নাই, যারা বিয়ে শাদী করে নাই, আমাদেরকে সবসময় বলা হয় যে বিয়ে শাদী করো, একটু স্টেবল হও, বাচ্চা কাচ্চা হোক, স্টেবল হোক, জীবনে সুখ শান্তি আসুক, স্টেবিলিটি আসুক, গতি আসুক, মোমেন্ট আসুক, অনেক কিছু বলে আমাদেরকে। কেন বলে? বিয়ে শাদী করলে স্টেবিলিটি বাড়ে, বিশ্বাস করো। আচ্ছা, খেয়াল করে দেখো, তার হচ্ছে সে স্টেবল না, আলাদা হয়ে গেছে, তাকে এখন কি করতে হবে, কারোর সাথে বন্ড ক্রিয়েট করতে হবে। বন্ড কিভাবে ক্রিয়েট করবে, বন্ড কিভাবে ফর্ম করবে? বন্ড তার সাথে ফর্ম করতে পারবে যার কাছে হচ্ছে কি আছে, ইলেকট্রন আছে। কেন? কারণ তার কাছে ইলেকট্রন দরকার। তার কাছে কি দরকার, ইলেকট্রন দরকার। সেই ইলেকট্রন কার থেকে নেবে? আচ্ছা, খেয়াল করে দেখো, ইলেকট্রন নেওয়ার জন্য তার সে যাবে মেইনলি হচ্ছে আমাদের মেইন বিকারক কোনটা, হাইড্রোজেন ব্রোমাইড। কারণ হাইড্রোজেন ব্রোমাইডের কাছে ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রন। এটা মেইনলি কিভাবে হচ্ছে, আচ্ছা দেখো, এটা আমি একই স্টেপে বুঝাই দিচ্ছি না, আমি মেইনলি একই স্টেপে হবে। তবে আমি একটা কাজ করি, আমি তোমাকে আলাদাভাবে বুঝাই, সেটা হচ্ছে কি, আর ও এবং HBr। এখন ঠিক আছে, ভেরি গুড, একই স্টেপে হচ্ছে, কিন্তু আবার একই স্টেপ হচ্ছে, অনেকে মনে হয় সেকেন্ড স্টেপ হচ্ছে, না, একই স্টেপে। এই যে অক্সিজেন যে ইলেকট্রন তার কাছে একটা আছে, হাইড্রোজেন এবং ব্রোমিন যে ইলেকট্রন শেয়ার করতো, দুটো ইলেকট্রন শেয়ার করছে না, এই যে দুটো ইলেকট্রন শেয়ার করছে, কে শেয়ার করছে বলো, হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোজেন একটা ইলেকট্রন, ব্রোমিন একটা ইলেকট্রন। এখন এই অক্সিজেনে কি দরকার, একটা সিঙ্গেল ইলেকট্রন দরকার, কি করার জন্য, স্টেবল হওয়ার জন্য। এখন সে কিভাবে স্টেবল হবে, সে স্টেবল হওয়ার জন্য সে খুঁজতে যাবে ইলেকট্রন, কার কাছে ইলেকট্রন খুঁজতে যাবে? আচ্ছা, তার আগে এটা ফ্রি রেডিক্যাল না, ফ্রি রেডিক্যাল মানে কি, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, কারণ সব পুরো বিক্রিয়াটা কিন্তু ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন, পুরো বিক্রিয়াটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে, তাহলে ফ্রি রেডিক্যাল সব জায়গায় হবে, সেখানে একটা, এখানে একটা। এখন এই অক্সিজেন সে যাবে কার কাছে, অক্সিজেনের সাথে ভালোবাসা কার জন্য, হাইড্রোজেনের। মনে মনে খুব পছন্দ করে দেখে, তো মনে মনে পছন্দ করলে কি হবে, এটাই হবে ROH। সুন্দর করে অক্সিজেন এবং হাইড্রোজেন সমযোজী বন্ধন, অর্থাৎ অক্সিজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেন একটা ইলেকট্রন বন্ড ফর্ম করছে, বন্ড ফর্ম করে তারা সংসারে আবদ্ধ হয়ে গেছে। এখন বেচারা ব্রোমিনটাকে তুমি সিঙ্গেল করে দিছো। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যারা সিঙ্গেল থাকতে চায়, আমি বলো তুমি বলো, কোনো মানুষ না যারা সিঙ্গেল থাকতে চায়। কেউ না কেউ হচ্ছে রিলেশন করতে চাইবে, হয়তো বয়স কম আছে বলে এখন আমরা করতে যাচ্ছি না, বাট একটা বয়স যখন আসবে তখন আমরা সবাই চাইবো একটা লাইফ পার্টনার দরকার। ঠিক সেম ভাবে ব্রোমিন বেচারা এখন সিঙ্গেল হয়ে গেছে, দেবদাস হয়ে গেছে, সে এখন দেবদাস। এখন তাকে কিভাবে হচ্ছে আমরা স্টেবল, অর্থাৎ তাকে সে কিভাবে আমরা হচ্ছে তাকে একটা লাইফে একটা সঙ্গিনী আনে দিতে পারবো। এখন সঙ্গিনী খোঁজার জন্য সে কোথায় যাবে, অলরেডি কিন্তু হাইড্রোজেন যখন চলে গেছে, হাইড্রোজেন আরেকজন সংসারে সে স্টেবল করার জন্য সে ব্রোমিনের সংসার থেকে সে বের হয়ে গেছে। এখন ব্রোমিন তার সংসারে একা মানুষ, সে এখন একা মানুষ, সে কোথায় যাবে, সে এমন কারো কাছে যাবে যেখানে ইলেকট্রন আছে, কারণ তার একটা ইলেকট্রন দরকার, সে যাবে কার কাছে, এখন সে যাবে অ্যাকচুয়ালি এর কাছে, কারণ অলরেডি হাইড্রোজেন ব্রোমাইডের সাথে তো অলরেডি ইউজ হয়েছে একবার। সো এখন যাবে সে এর কাছে, কেন, কারণ এখানে একটা পাইলেট্রন আছে, পাইলেট্রন মানে উপরে পাইলেট্রন। এই পাইলেট্রনটা হচ্ছে কি, পাইলেট্রনটা কি একটু খেয়াল করে দেখো, পাইলেট্রনের কাছে কেন যাচ্ছে, এখানে আমি পুরো বিক্রিয়াটা লিখলে বুঝবা। পাইলেট্রনের কাছে যাওয়ার একটাই রিজনটা হচ্ছে, এই যে আমি যখন CH ডাবল বন্ড CH2 লিখলাম, পাইলেট্রনটা হচ্ছে একটু মুভেবল, মানে পাইলেট্রন হচ্ছে মন লালচে যায়, তার হচ্ছে একটু নজর খারাপ, তার নীতি একটু খারাপ, সে কি করে, সে এদিকে এদিকে ঘোরাফেরা করতে চায়। তো সে কি করে জানো, যে এখানে যেহেতু ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে না, সে কি করে, সে ঘোরাফেরা করতে চাইছে না, সে কি করে, একটা ইলেকট্রন এখানে আসবে, আবার একটা ইলেকট্রন এখানে আসবে, অর্থাৎ এখানে একটা, এখানে একটা। এখন ব্রোমিন বাবা আসো, ব্রোমিনের লাইফের দুঃখ হচ্ছে একটাই, সে
এখনো সিঙ্গেল, সে এখনো সিঙ্গেল, তোমার মতো এখনো সিঙ্গেল। সো সে এখন সিঙ্গেলটা দূর করার জন্য সে রিলেশনশিপে যাবে। কিভাবে যাবে খেয়াল করে দেখো। এখন তার একটা দুটো অপশন আছে। ব্রোমিনের ভাগ্য দেখো, ব্রোমিনের ভাগ্য দেখো, তার দুটো অপশন আছে। সে এর সাথে রিলেশনশিপ করতে যাবে, সে সবাই ব্রোমিনের মতো কপাল নিয়ে জন্মায় না। সে একটা এখানের সাথে যেটা হচ্ছে রিলেশন করার জন্য, আবার এখানে যেটা চাইবে রিলেশন করার জন্য। সে কোথায় যাবে? সে এখন একটা দোটানায় পড়ে গেছে। সে আর তার এখন দুটো অপশন আছে। সে অ্যাকচুয়ালি সে যেতে পারবে কোন দিকে? সে এদিকেও যেতে পারবে, সে এদিকে যেতে পারবে। ধরো সাপোজ সে এর সাথে বন্ধনে আবদ্ধ হলো। কার সাথে বন্ধনে আবদ্ধ হলো? এর সাথে বন্ধনে আবদ্ধ হলো। সো এর সাথে বন্ধনে আবদ্ধ হলে একটা হাইড্রোজেন, সরি একটা ব্রোমিন এখানে চলে আসলো, এখানে চলে আসলো। এখানে যদি বন্ধনে যদি আবদ্ধ হয় তাহলে CHBr, আর এখানে কি হয়ে গেছে? CH2। উপরে কি আছে? উপরে বা নিচে দাও। আচ্ছা আমি উপরে দিচ্ছি, এই জায়গায় লোন পেয়ার আছে। বুঝা গেছে? আবার আমি বললাম সেই ব্রোমিনটা সে এই জায়গায় আসতে যাচ্ছে। কোন জায়গায়? আমি বললাম না তার দুইটা অপশন আছে। সবাই ব্রোমিনের মতো কপাল নিয়ে জন্মায় না, তোমার সেই ব্রোমিনের মতো কপালটা নেই। সো সে এই জায়গায় যুক্ত হতে পারে। সো এই জায়গায় যুক্ত হলে CH2Br, সুন্দর করে এই ইলেকট্রন আর ব্রোমিন ইলেকট্রন, এই ব্রোমিন ইলেকট্রন, এই হাইড্রোজেন ইলেকট্রন, হাইড্রোজেন না কার্বনের, সুন্দর করে সমযোজী বন্ধন আবদ্ধ হয়ে গেছে। এই দেখছো। এখন ওই যে একটা কি ছিল যুক্ত হয়ে গেছে, কি ছিল এটা? ফ্রি রেডিক্যালের সিঙ্গেল ইলেকট্রনটা। সো সিঙ্গেল ইলেকট্রন একটা এখানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে, আরেকটা কোথায় আছে? এখানে আছে। এখন আমাকে বলো কোনটা কত ডিগ্রি? ফ্রি রেডিক্যাল বুঝবা কেমনে? আচ্ছা এটা নিয়ে আমি তোমার বিস্তারিত এত বেশি বলবো না, তবে আমি জিনিসটা সংক্ষেপে একটু বলে দিই। সেটা হচ্ছে যেখানে তোমার সিঙ্গেল ইলেকট্রন থাকবে, মানে সিঙ্গেল ডটটাকে তুমি ধরবা আলফা, সিঙ্গেল ডট তুমি ধরবা আলফা, আলফার পাশের কার্বনটাকে তুমি ধরবা বিটা, বিটা বিটা বিটা, এই বিটা। আচ্ছা এখানে একটা নিয়ম হচ্ছে যে আলফা কার্বনের পাশে কয়টা বিটা হাইড্রোজেন আছে? দেখো বিটা কার্বনের পাশে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলোকে বলে বিটা হাইড্রোজেন। এখানে বিটা হাইড্রোজেন কয়টা? তিনটা, এবং একটা মিলে কয়টা? চারটা বিটা হাইড্রোজেন। এখানে কয়টা? চারটা বিটা হাইড্রোজেন। আমি দেখো খুব সংক্ষেপে বলতেছি, চারটা বিটা হাইড্রোজেন। এখানে কয়টা বিটা হাইড্রোজেন? তিনটা এবং দুইটা মিলে পাঁচটা। পাঁচটা নাকি? পাঁচটা বিটা হাইড্রোজেন। ওইখানে চারটা হাইড্রোজেন, এখানে পাঁচটা বিটা হাইড্রোজেন, চারটা বিটা হাইড্রোজেন, ওইখানে পাঁচটা বিটা হাইড্রোজেন। এখন কি হবে? একটু জিনিস খেয়াল করে দেখি। আচ্ছা কি হবে দেখো, যেখানে সবচেয়ে বেশি বিটা হাইড্রোজেন আছে সেটা হচ্ছে মোর স্টেবল, সেটা হচ্ছে কি? মোর স্টেবল, এবং এটা হবে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা সবচেয়ে মোর স্টেবল হবে যেখানে সবচেয়ে বেশি বিটা হাইড্রোজেন আছে। কেন? রিজনটা কি? পাঁচটা বিটা হাইড্রোজেন, অর্থাৎ বেশি বিটা হাইড্রোজেন আছে। আর এটা কত? এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা কত? 1 ডিগ্রি রেডিক্যাল। ওকে আচ্ছা, এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। সো সবচেয়ে বেশি স্টেবল কোনটা? 2 ডিগ্রি, যেখানে বিটা হাইড্রোজেন বেশি সবচেয়ে বেশি স্টেবল হবে এটাই। সো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা সবচেয়ে বেশি স্টেবল। এবার দেখো স্টেপ নাম্বার 3। আমরা সবচেয়ে বেশি স্টেবল কোনটা সেটাকে নিব। তাহলে আমি নিচ্ছি কাকে? CH3। এখন বেচারা এখানে ঝামেলা আরেকটা হয়ে গেছে। এখানে কি ঝামেলা হয়েছে আমি একটু জিনিসটা খেয়াল করে দেখি। এই জায়গায় আমি দিলাম, এখানে কি ঝামেলা হয়েছে একটু জিনিস খেয়াল করে দেখো। কি ঝামেলা হয়েছে? বেচারা একে স্টেবল করতে গিয়ে নিজে আনস্টেবল হয়ে গেছে, নিজের কাছে এখন ইলেকট্রন শর্ট। সে এখন কার কাছে যাবে? সে এখন যাবে আবার হাইড্রোজেন ব্রোমাইডকে ধরবে। হাইড্রোজেন ব্রোমাইড এখানে তুমি বলো 2 মোল নাও, সমস্যা নাই। আবার সে হাইড্রোজেন ব্রোমাইডকে ধরবে। কেন? কারণ ধরার একটাই রিজন, সেটা হচ্ছে যে ব্রোমিন তাকে আনস্টেবল করে দিল সেই ব্রোমিনের কাছে সে আবার যাবে হাইড্রোজেন ব্রোমাইড, অর্থাৎ নতুনভাবে আবার আরেকটা মোল নেওয়া হয়েছিল সেটাকে আবার যাবে। কারণ এখানে বুড়ি এখানে শুধু 1 মোল না, এখানে 2 মোল 3 মোল 4 মোল 5 মোল 100 মোল না হতে পারে, নেওয়া হচ্ছে। সো হাইড্রোজেন ব্রোমাইডের কাছে যাচ্ছে। এখন সে এখান থেকে ইলেকট্রন নিবে, কারণ হাইড্রোজেন ব্রোমাইডের কাছে ইলেকট্রন আছে, শেয়ার কিন্তু ইলেকট্রন। সো ফ্রি রেডিক্যাল মানে হচ্ছে এখানে একটা, আবার এখানে একটা, সো এখানে একটা, এখানে একটা। এখন কি হবে? সো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা মুছে তাহলে সমস্যা নাই, এটা বোঝার জন্য, এভাবে লিখবা না, তবে এটা বোঝার জন্য লিখে দিচ্ছি। ওকে, এখন এই কার্বনের কি দরকার? একটা সিঙ্গেল ইলেকট্রন দরকার, কারণ সে স্টেবল না। স্টেবলের জন্য তার সিঙ্গেল ইলেকট্রন দরকার। সে কি হাইড্রোজেন থেকে না ব্রোমিন থেকে নিবে? দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যেরকম ভালোবাসা, কার্বনের সাথে হাইড্রোজেনের ঠিক সেরকম ভালোবাসা।
হাইড্রোজেন হচ্ছে খুব চালাক, দুই দিকে ভালোবাসা মেনটেন করে। সো খেয়াল করে দেখো, সে দুই দিকে ভালোবাসা মেনটেন করতে গিয়ে সে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, যেখানে CH2 সুন্দর করে একটা সিঙ্গেল ইলেকট্রন আর হাইড্রোজেনের সাথে সিঙ্গেল ইলেকট্রন মিলে কি তৈরি করলো, CH2, আর এখানে হবে CH2Br। এটাই হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, যার নাম হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, যেটার পরিমাণ হচ্ছে 99.1%। তুমি বলতে পারো বাকি প্রোডাক্টটা কই? বাকি প্রোডাক্টটা ফেলে দেওয়ার মতো। 99.1%-এর সাথে 0.9% তুচ্ছ পরিমাণ, ফেলে দেওয়ার মতোই। সো এটা পরিমাণ কি 1 ব্রোমোপ্রোপেন, পরিমাণটা হচ্ছে 99.1%। এখন এখানে আবার ব্রোমিনটা আলাদা হবে না, সো ব্রোমিনটা আবার আলাদাভাবে লিখো, এই ব্রোমিন। এখন ব্রোমিনটা আবার আনস্টেবল না, ব্রোমিনটা আবার অ্যাটাক করবে কাকে? আবার প্রোপিনকে। স্যার স্টেপ নাম্বার 4 না, এটা চলতে থাকবে, এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন, এগুলো সবগুলো চেইন রিঅ্যাকশন, অর্থাৎ এগুলো চলতে থাকবে, এগুলো কি চেইন রিঅ্যাকশন। অর্থাৎ এই ব্রোমিনটা আবার প্রোপিনের সাথে, অর্থাৎ এখানে 2 মোল না, এখানে 3 মোল, এখানে শত শত মোল, অর্থাৎ জিনিসটা চলতে থাকবে, মানে কন্টিনিউয়াস রিঅ্যাকশন, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ব্রোমিন আবার প্রোপিন 1 এর সাথে যাবে, আবার বিক্রিয়া করবে, আবার সে আবার তৈরি করবে ফ্রি রেডিক্যাল, আবার ফ্রি রেডিক্যালের সাথে সে আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি তৈরি করবে, এবার চলতে থাকবে। অর্থাৎ ঘুরে ফিরে একটাই প্রোডাক্ট বের হচ্ছে, সেটা হচ্ছে 99. সবসময় একটাই প্রোডাক্ট বের হবে 99.1%, যেটা হচ্ছে কি বাকি প্রোডাক্টটা এটা থেকে বেরিয়েছে। তবে এটা আমরা তুচ্ছ, এটা আমরা ফেলে দিই, মানে এটা আমরা হিসাবই করি না, আমরা মেইন প্রোডাক্ট এটাই রাখি। তবুও পরীক্ষায় এটা লিখে দিবা, 0.9% লিখে দিবে। তবে কী হবে সেটা দেখার দরকার না। তুমি বলতে পারো স্যার এখান থেকে দেখাই দিন, স্যার এখান থেকে না, এখান থেকে দেখাই দিন, দেখা দিতে পারো, তবে আননেসেসারি। আমাদের মেইন প্রোডাক্ট কিন্তু এটাই 99.1%। সো আশা করি ক্লিয়ার, বোঝানো শেষ, আশা করি ক্লিয়ার, বোঝানো শেষ। ওকে, আচ্ছা, ভেরি গুড। সো আমাদের মেকানিজম নিয়ে আমাদের জিনিসটা বোঝানো গেল, ক্লিয়ার এভিডেন্স দিছি কেমন হয়েছে, কীভাবে হয়েছে। সো আশা করি মেকানিজম বোঝানো শেষ। এখন আমাদের লাস্ট একটা টপিক, এখন শুরু করি খুব ইম্পর্টেন্ট একটা পড়া। মনে আছে দ্রুত বিক্রিয়ার মধ্যে কি ছিল? হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, হাইড্রোজেন হ্যালাইড, না তার আগে পানি, এরপরে হাইড্রোজেন হ্যালাইড 4 নম্বরে, আর 5 হাইড্রোজেন হ্যালাইড মানে মার্কোনিকবের নিয়ম, এরপরে অ্যান্টি মার্কোনিকবের নিয়ম আজকে পড়াইছি। 5 নম্বরে ছিল হচ্ছে সালফিউরিক অ্যাসিড সংযোজন, মনে আছে? সিরিয়ালটা হয়তো এদিক এদিক হতে পারে, তবে আমার যতটুকু মনে পড়তেছে 5 নম্বর ছিল সালফিউরিক অ্যাসিড সংযোজন, সালফিউরিক অ্যাসিড এডিশন, কার সাথে? অ্যালকিনের সাথে। আজকে সেটা আলোচনা করব, কার সাথে? অ্যালকিনের সাথে। কীভাবে হচ্ছে একটু খেয়াল করে দেখি, দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল নিচ্ছি অ্যালকিন। অ্যালকিন বলতে কোনটা? CH2 প্লাস H2SO4, এখানে পানিটা থাকবে প্রভাবক হিসাবে, একটু লিখে নাও সবাই। আচ্ছা, কি হচ্ছে দেখো, সালফারিক অ্যাসিডকে তুমি যদি ভাঙো কীরকম হয় দেখো, সালফার ডাবল বন্ড ও, লুইস স্ট্রাকচার OH, এটা হচ্ছে তার স্ট্রাকচারটা, তাই না? অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি? অক্সিজেনের বেশি। সো অক্সিজেন হবে মাইনাস, মাইনাস বলতে পারে এরকম, মানে এটা আংশিক প্লাস এরকম বলতে পারে, হ্যাঁ। সো সমভাঙ্গন হয় না, এখানে অসমভাঙ্গন হয়েছে। সো অক্সিজেন মাইনাস হাইড্রোজেন প্লাস হয়েছে। আচ্ছা, ভেরি গুড। এখন তো হচ্ছে CH, হাইড্রোজেন একটা, দেখো হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের কাজটা কি? ইলেকট্রোফাইল কাকে বলে? উপরে পজিটিভ থাকলে ইলেকট্রোফাইল বলে। ইলেকট্রোফাইল হচ্ছে কি? ইলেকট্রন লাভার। ইলেকট্রোফাইল কি? ইলেকট্রন লাভার। ইলেকট্রোফাইল কি? ইলেকট্রন লাভার। সে ইলেকট্রনকে পছন্দ করে। ইলেকট্রোফাইল কাকে পছন্দ করে? ইলেকট্রনকে পছন্দ করে। ইলেকট্রন কোথায় আছে? ইলেকট্রন আছে এই জায়গায়, পা ইলেকট্রন। সো সে কি করে? সে এই ব্যাটাটাকে অ্যাটাক করবে, অ্যাটাক করে সেটাকে ভেঙে দিবে, ভেঙে দিয়ে এই সাথে যুক্ত হবে, অর্থাৎ H2 সাথে যুক্ত হবে। তাহলে কি হবে? CH3, শেষ। এরপরে কি হচ্ছে দেখো, সিঙ্গেল বন্ড, উপরে বন্ডটা তো ভেঙে গেছে, বাকিটা কি? CH2। এখন এখানে বাকি কি? HSO4। HSO4 কে লিখতে হবে এরকম, OSO3H। কেন এভাবে কেন লিখছি? এভাবে কেন লিখছি? লেখার কারণটা হচ্ছে দেখো, একটু আমি যদি ভেঙে লিখি CH3C, হাইড্রোজেনটাকে উপরে লিখলাম, হাইড্রোজেনটাকে উপরে লিখলাম। খেয়াল করে দেখো, অক্সিজেন আছে না এখানে? অক্সিজেন আছে না? অক্সিজেনটা লিখলাম। সালফারের হাত কয়টা? 6টা। এই সালফারের হাত 6টা। সালফার হাত 6টা হয়েছে না? দেখো অক্সিজেন 4টা, 1 2 3 4, সালফারের হাত 1 2 3 4 5 6টা হয়ে গেছে না? ওকে, ভেরি গুড। এটাকে বলা হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফাইড। এখন তুমি যদি এইভাবে না লিখে যদি অন্যভাবে লিখো, তুমি যদি বলো ভাই আমি এভাবে লিখবো না, আমি অন্যভাবে লিখবো, আই সোয়ার করে বলতেছি হাত মিলবে না। কেউ যদি এভাবে লিখে CH3CH2HSO4, কেউ লিখছে CH3CH2HSO4, HSO4 লিখলে হাত মিলবে না, হাত কখনোই মিলবে না। CH3CH2HSO4 যদি লিখো হাত মিলবে না। লিখে দেখো, এই জায়গায় H বসাও, H বসালে হাইড্রোজেনের হাত কি 2টা হয়? অক্সিজেনের হাত 2টা, সালফারের হাত 6টা, অক্সিজেনের হাত 2টা, হাইড্রোজেনের হাত 1টা, কার্বনের হাত 4টা। পারফেক্টলি মিলছে, এটা পারফেক্টলি মিলছে। তো এটাকে বলা হয় ইথাইল হাইড্রোজেন সালফেট।
ওকে, এখন এই ইথাইল হাইড্রোজেনটা সালফেট CH2O SO3H প্লাস কার সাথে যুক্ত হবে? পানির সাথে যুক্ত হবে। পানি মানে কি? পানি মানে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, একটা H প্লাস একটা OH মাইনাস, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, সবাই খেয়াল করে দেখো জিনিসটা আমি কিভাবে বুঝবো। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে এই কার্বন এবং এই অক্সিজেনের মধ্যে ইলেকট্রননেগেটিভ কার বেশি? অক্সিজেনের বেশি, সো অক্সিজেন মাইনাস কার্বন প্লাস। মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, সো মিলে কি হয়েছে? H, এটা মিলে H2SO4। খেয়াল করে দেখো, এটা কিন্তু HSO4 মাইনাস ছিল, H2SO4, বাকিটা কি? CH3CH2OH, CH3CH2OH। আশা করি বোঝাতে পারছি। যারা এখনো বোঝা নাই তার আরেকটা দেখো, আমি বললাম CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস, আমি এখন বললাম H2SO4। এই জায়গায় একটা কথা আছে, ছোট্ট একটা কথা আছে, সেটা হচ্ছে নর্মালি এটা হয়টা কি, এটা মার্কোনিবের নিয়মের নীতিটা অনুসরণ করা যায়। সেটা হচ্ছে কি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল হবে, তাই না? এখানে H প্লাসটা যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। মার্কোনিবের নীতিটা আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। আমি একটু আগে মনে হয় বলছিলাম যে খারাসের নীতিটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল না, মার্কোনিবের নীতিটা আমরা ফলো করি। এগুলো আরও কিছু বড় ব্যাপার আছে, তবে দেখো জৈব রসায়ন এত বিশাল বড় একটা চ্যাপ্টার, আমি চাইলে এক্সট্রা পড়াতে পারবো না। অলরেডি 5 লেকচার শেষের পথে, বুঝতে পারতেছো যে আরও কতগুলো লেকচার দরকার। এখন অ্যারোমেটিক বাকি, অ্যারোমেটিক শুরুই করে নেই। সো দেখো, সেজন্য এক্সট্রা কথা কিছু বলতে পারি না, সময়ের একটা বিষয় আছে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, নর্মালি যখন আমি করতে যাব, হাইড্রোজেন কোথায় যুক্ত হবে? তেলের মাথায় তেল দেওয়া, এখানে যুক্ত হচ্ছে। তেলের মাথায় তেল দেওয়া, এখানে যুক্ত হচ্ছে। বুঝতে পারছো? আর এখানে যুক্ত হবে কে? এখানে যুক্ত হবে কে? ও। স্যার এত ভেঙে ভেঙে পড়ানোর দরকারটা ছিল? এটাকে বলা হচ্ছে প্রপাইল হাইড্রোজেন সালফেট, এটাকে বলা হয় আইসোপ্রপাইল। আইসো কাকে বলে? মিথাইল মূলক গ্রুপে থাকলে, মনে আছে? আইসোপ্রপাইল। আইসোপ্রপাইল হাইড্রোজেন সালফেট, অর্থাৎ সালফারের 6টা হাত মিলছে, অক্সিজেন 2টা হাত মিলছে, পারফেক্টলি মিলছে। ওকে, আচ্ছা, এখন এই আইসোপ্রপাইল হাইড্রোজেন সালফেটটা যখন আমি নিলাম আবার CH3 CH CH3, এখানে আমি নিলাম কে বলো? আমি নিলাম এখানে কি? OSO3H। এভাবে লেখা যাবে সেম কথাই, OSO3H প্লাস পানি। পানি মানে হচ্ছে H প্লাস এবং OH মাইনাস। এখন খেয়াল করে দেখো, কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রননেগেটিভ কার বেশি? অক্সিজেন, কার্বন প্লাস, প্লাসে যাবে মাইনাসের কাছে, আর এই মাইনাসে যাবে প্লাসের কাছে, তো মিলে কি হলো? CH3 CH সো মিলে কি হবে দেখো, এই জায়গায় কি আসবে? প্লাসটা মাইনাসের কাছে, তাহলে OHটা চলে আসবে, আর ওইটা চলে গেছে কে? H2SO4। সো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, সো আমাদের ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাসে আমাদের ক্লাস একটু দেরিতে আসার কারণটা হচ্ছে আমাদের প্রসেসিংয়ে খুব সময় লাগতেছে, এটার জন্য খুবই দুঃখিত। মানে বিলম্ব হচ্ছে আপলোডের ক্ষেত্রে, আপলোড হওয়ার পরে প্রসেসিং অনেক সময় লাগতেছে, না হলে কিন্তু এত সময় লাগার কথা না। সো আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। তবে নো ইস্যু, আমরা জৈব রসায়ন ফুল ফ্রি প্লে লিস্টটা দিয়ে দিব। আর তোমরা একটু ভালোভাবে বন্ধুবান্ধবদের জানিয়ে দাও, কারণ যাতে আমি একটু মোটিভেট ফিল করি আরও বেশি বেশি ক্লাস আপলোডের ক্ষেত্রে। সো দেখো 2 ডিগ্রি অ্যালকোহল এখানে দেখা হয়ে গেছে। সেটা ছিল আমাদের 5 নম্বর। নেক্সট ক্লাস আমরা ওজনীকরণ করবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।